নেপালের যে অভ্যন্তরীণ পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, নেপালের যে জেনজি বিক্ষোভ, জেনজি বা তরুণ তুর্কিদের যে বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া আন্দোলন বা সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া বা গণতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন একটা ভয়ানক আকারের রূপ নিয়েছে। এরপর আমরা দেখেছি দুর্নীতি সহ বিভিন্ন কিছু সামনে এসেছে এবং এই আন্দোলন বা এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো গণ অভ্যুত্থানের জেরে কেপি শর্মা ওলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী, তার পদত্যাগ এবং বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ সহ রাস্তায় মারধর, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই সমস্ত চিত্র ভেসে উঠেছে। কিন্তু এরপরে যে চিত্রটা সব থেকে ভয়ানক, কেপি শর্মা ওলি এই মুহূর্তে একটা জায়গায় সেফ শেল্টারে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেইখানে থেকে তিনি নাকি ভারতকে টার্গেট করছেন। এবং এই যে জিওপলিটিক্যাল স্ট্যান্ড এই মুহূর্তে ভারতকে টার্গেট করছে, কেন তিনি টার্গেট করছেন? তিনি পরিষ্কার করে যে তথ্য উঠে আসছে গোয়েন্দা মারফত এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া মারফত যে তথ্য উঠে আসছে, কেপি শর্মা ওলি অর্থাৎ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নাকি সিপিএম যে দল, সেই দলের যে সাধারণ সম্পাদক নেপালে, তাকে চিঠি লিখেছেন এবং চিঠি লিখে জানিয়েছেন শুধুমাত্র নিউ দিল্লি অর্থাৎ ভারতের বিরোধিতা করার জন্যই তার এই অবস্থা। এবং তিনি সেখানে উল্লেখ করছেন যে সীমান্ত সংঘাত এবং অযোধ্যা বা রাম জন্মভূমি নিয়ে বিতর্কের জেরেই তাকে নাকি গদিচ্যুত করা হয়েছে বা তার এই অবস্থা। এক্স্যাক্টলি তার যে মন্তব্য, সেই মন্তব্যের কতটা ভিত্তি বা সেই মন্তব্য নিয়ে গোটা বিশ্ব রাজনীতি বা গোটা জিওপলিটিক্যাল স্ট্যান্ড কোন জায়গায় পৌঁছবে সেটা আমাদের জানা নেই ঠিকই, কিন্তু আজ এই অনুষ্ঠানে আমি বলতে চাইবো এক্স্যাক্টলি নেপাল এবং ভারতের যে সীমান্ত সংঘাত বা রাম জন্মভূমি সংঘাত ঠিক কী পর্যায়ে পৌঁছেছিল, ঠিক কী হয়েছিল এবং বর্তমানে কোন স্ট্যান্ডে ভারত রয়েছে। প্রাথমিকভাবে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না এলেও ভারতের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল নেপালের যে প্রশাসন, সেই প্রশাসন যা বলবে সেই দিকেই যেন গোটা পরিস্থিতি এগোয় বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেন নেপালের প্রশাসনের কথা শুনে চলে, অর্থাৎ ভারতের যারা সাধারণ নাগরিক যারা নেপালে রয়েছে তারা যেন নেপালের যে প্রশাসন সেই কথা শুনে চলে। এরই মধ্যে আমরা দেখেছি নেপালের সেনা শাসন এবং নেপালের যে সেনা শাসন তারা ইতিমধ্যেই কে অন্তর্বর্তী সরকারের প্রধান হবে তা নিয়ে আলোচনা করছে এবং সেটা ইতিমধ্যে ঠিক হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন একজন বিচারপতি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরুদ্ধতা এবং চীন ঘনিষ্ঠতা, এই যে গোটা চিত্রটা ওলির ক্ষেত্রে আমরা দেখেছি, কেপি শর্মা ওলির ক্ষেত্রে তাকে এই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভারত বিরুদ্ধতায় ডোবালো বলেই মনে করছে প্রাথমিকভাবে বিশেষজ্ঞ মহল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রাথমিকভাবে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির বক্তব্যের পর। এবং আমরা সবাই কম বেশি জানি 2020 সালে ভুটানের যে ডোকলাম সীমান্ত বা নেপালের এই যে সীমান্ত সংঘাত, সেই সংঘাত চরমে পৌঁছেছিল। কেন? ভারতকে চারিদিক থেকে চাপে রাখার কৌশল চীনের ছিল সেই মুহূর্তে এবং ঠিক সেই জন্যই নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পেয়ে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে তারা একটা সময়ে ভারতের একটা অংশ তাদের নিজেদের বলে দাবি করে বসেছিল। এবং কি সেই অংশ? আমি একেবারে নাম নিয়ে বলতে চাইবো, ভারতের লিম্পুয়া ধারা, লিপুলেক পাস এবং কালাপানি। এবং এই তিনটে জায়গা উত্তরাখণ্ডের পিথিয়াগড় যে জেলা, সেই জেলার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই জায়গার এই অংশ, এই তিনটে অংশ, সেই অংশটাকে নেপাল নিজেদের দাবি করে বসেছিল। এবং এই যে নেপাল এবং ভারতের এই সংঘাতের যে প্রেক্ষাপটটা কি, আমি যদি একেবারে ইতিহাসে ফিরে যাই, ইতিহাস প্রেক্ষাপটে 1816 সালে সুগৌলি চুক্তি এবং এই সুগৌলি ট্রিটি বা সুগৌলি চুক্তির মাধ্যম দিয়ে ভারত ও নেপালের যে সীমান্ত, সেই সীমান্ত ঠিক হয় এবং সেই সীমান্ত কালী নদীকে ভারতে নেপালের সীমান্ত ধরা হয়। যদিও এই কালী নদীকে ভারতে ও নেপাল সীমান্ত ধরা হলেও নেপাল সেই সময় প্রাথমিকভাবে দাবি করতে থাকে কালী নদীর পূর্ব দিকটা, যেটা ভারত মনে করছে যে তিনটে অংশ ভারতের, সেইটা নাকি আরও পশ্চিম দিকে কালী নদীর উৎস এবং সেইখান থেকে তাদের রেশিওতে, তাদের বিচারে এই তিনটে জায়গা নেপালের। এবং 2020 সালে এই প্রধানমন্ত্রী ওলি থাকাকালীন এই যে সুর বা এই যে একটা নয়া সংবিধান রচনা করেন তিনি, তারা এবং নয়া ম্যাপ রচনা করেন, সেখানে চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঙ্গ ছিল এবং চীনের ঘনিষ্ঠতাতেই এটা হয়েছে বলেই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করেছিল।